আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি সহ দুজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও হামলার হুমকি দিয়েছেন। এই হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। সব আশঙ্কাকে পাশ কাটিয়ে এবার ইরানে হামলা চালালো ইহুদিবাদী ইসরায়েল। শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান, নাতানজ, খোররামবাদ, খুনবাদ সহ অন্যান্য স্থানে হামলা চালায় তেল আবিব। এই হামলায় বহু হতাহতের খবরও পাওয়া গেছে। ইসরায়েলি বিমান হামলায় ইরানের শক্তিশালী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। খবর অনুসারে তার সঙ্গে আরও এক শীর্ষ IRGC কর্মকর্তা এবং দুইজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলার দায় স্বীকার করে জানান, এই অভিযানের লক্ষ্যবস্তু ইরানের পারমাণবিক স্থাপনা। আরও হামলার হুমকিও দিয়েছেন তিনি। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান ইরানে অব্যাহত রাখব। এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। ইরানে হামলার পর নিজ দেশে জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। তেল আবিবের আশঙ্কা দ্রুতই এই হামলার জবাব দিবে ইরান। ইরানের উপর বিমান হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে বলে জানায় ইসরায়েলের পক্ষ থেকে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বৃহস্পতিবার রাতেই ইসরায়েল একতরফাভাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র এই অভিযানে জড়িত নয় এবং তেহরান যেন এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু না করে সে বার্তা দেন তিনি। রাকিব হাসান, RTV। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুষ্ঠেয় বৈঠক বাংলাদেশ এবং দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গেল সন্ধ্যায় যুক্তরাজ্যে সফরের সর্বশেষ জানাতে গিয়ে তিনি কথা বলেন। আজ শুক্রবার সকাল 9টায় লন্ডনের ডরচেস্টার হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের কথা রয়েছে। যুক্তরাজ্য সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং তার সফর সঙ্গীরা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা মিটিং বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনের পলিটিক্যাল বাস্তবতার জন্য। পলিটিক্যাল যে আমরা আগামীতে দেখছেন যে ইলেকশনের একটা ডেট দেওয়া হয়েছে এপ্রিলে, তো এই ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য এই মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সব কিছুই আলাপ করবেন। কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সবকিছু নিয়ে আলোচনা করবেন। খাদেম হিসেবে পরিচয় দিয়ে জয়পুরহাটের মাফিয়া হয়ে ওঠেন সাবেক হুইপ আবু সাইদ মাহমুদ স্বপন। অবৈধ সম্পদ অর্জন ও 653 কোটি টাকা ব্যাংকে লেনদেনের অভিযোগে দুদকে 2টি মামলা হয়েছে স্বপনের নামে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হযরত উপাধি দিয়ে তোষামোদের দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। আদিবাসীদের ভূমি দখল, নিয়োগ ও মনোনয়ন বাণিজ্য, নদী খনন, সেতু নির্মাণ কাজ, হাসপাতালের সরঞ্জাম ক্রয়ের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বাগিয়ে নিয়েছেন শত কোটি টাকা। আতিকুর রহমানের রিপোর্টে বিস্তারিত সহযোগিতা করেছেন জয়পুরহাট প্রতিনিধি রাশিদুজ্জামান। সাবেক হুইপ আবু সাইদ মাহমুদ স্বপন জয়পুরহাট 2 আসন থেকে 2014 সালে প্রথম এমপি হন। নির্বাচনী হলফনামায় দেয়া তথ্য অনুযায়ী স্বপনের 14,53,000 টাকা সম্পদ থাকলেও 15 বছরে তা বেড়েছে 40 গুণ। নির্বাচনী এলাকায় নিজেকে তিনি খাদেম হিসেবে পরিচয় দিত, অথচ দখলদারিত্ব ও ক্ষমতার অপব্যবহার করে এলাকার মানুষের আতঙ্ক হয়ে ওঠে স্বপন। তিনি জয়পুরহাটে একটি ভাড়া বাসায় থাকতেন। ভাড়া পরিশোধ না করার কারণে সেই বাসার মালিক তার ফ্যান খুলে নিয়েছিল। এতটা দুরবস্থা থেকে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেন। রাজনীতিকেই ব্যবসা হিসেবে নিয়ে তিনি এই অগাধ সম্পদের মালিক, টাকার মালিক হন।
পুলিশ ও শিক্ষক নিয়োগ, সড়ক ও সেতু নির্মাণ কাজের ঠিকাদারি, নদী খনন ও বাঁধ সংস্কার, এমনকি হাসপাতালের সামগ্রী ক্রয়েরও ঠিকাদারি স্বপনের নিয়ন্ত্রণে চলত। প্রতিটি কাজের কমিশন নিত। আদিবাসীর জায়গা দখল করে তৈরি করেন নিজের বাড়ি। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন সেই বাড়িতে আগুন দেয় ক্ষুব্ধ জনতা। কলেজের জায়গার সাথে উনি জায়গা নিয়ে আমার জায়গাটাও উনি নিয়ে নিলেন। নেওয়ার পরে আমাকে কিছু টাকা পয়সা দিতে চাইছিলেন, সেই টাকা পয়সা আজ পর্যন্ত পাইলাম না। শুধু দেশে নয়, লন্ডনেও সম্পদের পাহাড় গড়েছেন তিনি। ৩ কোটি টাকা অবৈধ সম্পদ ও ৬৫৩ কোটি টাকা ব্যাংকে লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। স্ত্রীর নামেও অবৈধ সম্পদ গড়েছেন। বিভিন্ন ব্যাংক থেকে ৯০০ কোটি টাকা ঋণ নিয়ে ৫ আগস্টের পর লন্ডনে সপরিবারে পালিয়েছেন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হওয়ায় জয়পুরহাট ও আশপাশের এলাকায় মেয়র, উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান ও কাউন্সিলরদের মনোনয়ন এবং দলীয় পদ নিয়ন্ত্রণ করে কয়েকশো কোটি টাকা বাগিয়ে নেন। ভুক্তভোগীরা স্বপনের দৃষ্টান্তমূলক শাস্তি চান। জয়পুরহাটের সে একজন টেরোরিস্ট, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং ভূমিদস্যু ছিল। দেখেছি 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত অসংখ্য ভাইদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে। আমি তার জ্বলন্ত প্রমাণ। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে আইনগত বিচারের জন্য সরকারের কাছে জোর দাবি জানায়। স্বপনের স্ত্রী মেহবুবা আলমের নামেও 2 কোটি 22 লাখ টাকা অবৈধ সম্পদ ও ব্যাংকে সন্দেহজনক লেনদেন ও ঢাকায় অবৈধভাবে 3টি ফ্ল্যাট কেনার অভিযোগে দুদকে মামলা হয়েছে। আতিকা রহমান, RTV। পরিবারের সঙ্গে ঈদ উৎসব শেষে রাজধানীতে ফিরছে মানুষ। সরকারি বেসরকারি চাকরিজীবীদের ঈদের ছুটির শেষ না হলেও কয়েকদিন ধরেই ঢাকায় আসতে শুরু করেছেন তারা। ঈদের দীর্ঘ ছুটির ফলে কর্মস্থলে ফেরা যাচ্ছে স্বস্তির ও ঝামেলাহীনভাবে। বাস, রেল ও লঞ্চে স্বাচ্ছন্দ্যেই ঢাকায় ফিরছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যাত্রাবাড়ি, গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে ট্রেন যোগে ঢাকায় ফিরছে অনেকে। এই মুহূর্তে রাজধানী কমলাপুর রেল স্টেশনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলোয়ান খান। আলোয়ান, যারা ফিরছেন ঈদ শেষে ঢাকায়, তারা কোনো রকম ভোগান্তির কথা জানিয়েছেন কিনা? দীর্ঘ 8 দিনের ঈদুল আজহার যে ছুটি শেষে রাজধানীর এতে ফিরছে কর্মমুখী মানুষরা। তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যারা কমলাপুর রেল স্টেশন হয়ে রেল দিয়ে ঢাকাতে ফিরেছে, তাদের সাথে কথা বলে জেনেছি তারা কোনো প্রকার ভোগান্তি পড়তে হয়নি। যেহেতু এখন পর্যন্ত টিকিটের যে বিষয়টা, টিকিটটা তারা 10 দিন আগে কাটতে পেরেছে এবং কোনো প্রকার ভোগান্তি তারা পায়নি। এবং যেহেতু এইবার কালুবাজারের যে একটা প্রভাব অন্যান্য বছর থাকে, সেই প্রভাবটা এবার না থাকার কারণে তারা টিকিট কাটতে একটা স্বস্তি পেয়েছে। পাশাপাশি তারা যখন ঢাকাতে ফিরে ট্রেনে, অন্যান্য বছর দেখা গেছে বিভিন্ন জায়গায় কিছু সময় তারা সময় ক্ষেপণ করতে হয়েছে। এবার সেই সময় ক্ষেপণটা তাদের করতে হয়নি বলেও যাত্রীরা জানিয়েছে। তাদের স্বস্তির যে বিষয়, সে বিষয়গুলো তারা তাদের সাথে কথা বলার পরে তারা তাদের ভোগান্তি নয় স্বস্তি, এই বিষয়টা তাদের চোখে মুখেও দেখা গেছে। তারা আনন্দটাকে আসলে উপভোগ করতে পেরেছে। ঈদটাকে তাদের বাড়ি যেতে এবং ফিরতে কোনো প্রকার ভোগান্তি ফিরতে হয়নি। এই বিষয়টা তাদের স্বস্তির একটা বড় কারণ হয়ে স্বস্তি দিয়েছে বলে তারা জানিয়েছে। পাশাপাশি আরও একটা বিষয় জানিয়ে রাখা ভালো, করোনা বাড়ছে সে বিষয়টা রেল কর্তৃপক্ষ যখনই যাত্রীরা রেলে উঠছে এবং ভ্রমণ করছে, তখনই বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছে যেন যাত্রীরা নিরাপদে থাকে এবং তাদের সচেতনতা তারা অবলম্বন করে এবং নিজেদেরকে সুরক্ষা করে। এই বিষয়গুলো রেল কর্তৃপক্ষ করেছে। সব মিলে তাদের এবারের যাত্রা ছিল ভোগান্তিহীন এবং স্বস্তিদায়ক। তামি।
আলোয়ান, ধন্যবাদ আপনাকে। ঈদের পর বাজারে ক্রেতাদের ভিড় কম, বিক্রি কম থাকলেও বেড়েছে মাছ, মুরগি ও বিভিন্ন সবজির দাম। কোরবানির পর মাছের চাহিদা বাড়া ও সরবরাহ ঘাটতির অজুহাতে সব ধরনের মাছের দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা, তবে ডিমের ডজনের দাম কমেছে 10 টাকা। মৌসুমী সবজি বাদে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম হওয়ায় কিছু পণ্যের দাম বেড়েছে। কাল পরশু থেকে বাজারে সরবরাহ ও বেচাকেনা পুরো দমে চালু হবে বলে আশা ব্যবসায়ীদের। কারণ বাজারে আছেন সহকর্মী মাহিন আরাফাত, যুক্ত হচ্ছে তার সাথে। মাহিন, জানাবেন বাজার দর নিয়ে ক্রেতারা কি বলছেন এবং এখন এই মুহূর্তে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? তানি, ঈদের পর সর্বপ্রথম সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্রবারের দিন কিন্তু আজকে। আর অন্যান্য শুক্রবারে আমরা যেমনটা দেখি যে এই সকালের সময়টাতে কারণ বাজারে ক্রেতা বিক্রেতাদের একটা উপচে পড়া ভিড় থাকে। ক্রেতা বিক্রেতারা আসলে কেউই আমাদের সাথে কথা বলার তেমন একটা ফুসফত পান না, কিন্তু আজকের চিত্রটা পুরোপুরি ভিন্ন। আমরা সকাল থেকে কারণ বাজারে যেমনটা দেখেছি যে ক্রেতারা কিছুটা অলস সময় পার করছেন এবং বিক্রেতারা অলস সময় পার করছেন এবং ক্রেতারা যারা এসেছেন তারা হাতে গোনা গুটি কয়েক ক্রেতা এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সবজির বাজারে মোটামুটি স্বস্তি এখনও আছে, তবে ঈদের পরে মাংসের বাজারে কিছুটা দাম বেড়েছে, পাশাপাশি সবচেয়ে বেশি দাম বেড়েছে মাছের। তারা যেমনটি বলেছেন যে প্রত্যেকটি মাছের 50 থেকে 100 টাকা বা 150 টাকা পর্যন্ত কেজিতে দাম বেড়েছে এবং সর্বনিম্ন যে মাছটি পাওয়া যায় অর্থাৎ পাঙাশ এবং তেলাপিয়া মাছ, সেই মাছটি এখন বিক্রি হচ্ছে 200 টাকায়। আর সর্বোচ্চ মাছের কথা যদি বলি তাহলে 1000, 1200, 1500 টাকায় মাছ বিক্রি হচ্ছে। তো এই মাছের দাম বাড়তি না তাদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে, কিন্তু অন্যদিকে এই বাজারে যে ক্রেতা সমাগম কম থাকায় তারা স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন এবং সবজির দাম কিছুটা হাতের নাগালে থাকায় তারা আসলে স্বস্তি প্রকাশ করেছেন। এবং ক্রেতা বিক্রেতা উভয়ই আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে আর 2-1 দিনের মধ্যে বাজারের সবজি সহ অন্যান্য পণ্যের সরবরাহ স্বাভাবিক হবে এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক এবং ক্রেতাদের সমাগম পুনরায় যখন বাড়বে তখন আসলে পণ্যের দামটাও আবার হাতের নাগালে চলে আসবে। এবং যদি পণ্যের দাম হাতের নাগালে থাকে তাহলে ক্রেতা বিক্রেতা উভয়ের জন্যই আসলে সেটা স্বস্তি, এমনটাই আমাদেরকে তারা জানিয়েছেন। আর এই ছিল আমার কাছে রাজধানীর কারণ বাজার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দলের দ্বিতীয় বহর। দুপুরে শ্রীলঙ্কার পথে উড়বে ক্রিকেটারদের বহনকারী বিমান। এর আগে গতকাল প্রথম বহরের লঙ্কায় পা রাখেন 10 সদস্য। আগামী 17 জুন গলে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট 25 জুন শুরু হবে কলম্বোতে। এরপর সেখানে 3টি করে ওয়ানডে ও টি20 খেলবেন টাইগাররা। এই সিরিজ দিয়ে আবারও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ দল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।